আপনি সবচেয়ে আলোচিত ধরেন কানাডাতে জাস্টিন ট্রুডো যখন প্রধানমন্ত্রী হয়, কিংবা নিউজিল্যান্ডে যখন জেসিন্ডা আর্ডার্ন প্রাইম মিনিস্টার হয়, তাদের বয়স 35-এর বোধহয় কাছাকাছি ছিল। অনেক ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা দেখি। এমনকি আমেরিকার স্বাধীনতার কিংবা আমেরিকার আজকের এই ডেভেলপমেন্টের যদি প্রাণ পুরুষদেরকে দেখেন, জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে অনেকেরই বয়স, অনেক জাতীয় নেতার বয়স তাদেরও 40-এর কম ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও আমরা যদি 7 জন বীর শ্রেষ্ঠের কথা দেখি কিংবা সেক্টর কমান্ডারদেরকে দেখি বিলো 40। এমনকি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, জেড ফোর্সের লিডার ছিলেন এবং পরবর্তীতে সেনা প্রধান থেকে রাষ্ট্রপ্রধান হয়েছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 71-এর সময় তার বয়সও ছিল 34 থেকে 35। সো আমাদের ইতিহাসের নায়কেরা থেকে শুরু করে সমসাময়িক পর্যায়ের তরুণদের অনেক লিডিং পজিশন আমরা দেখেছি। সেই জায়গা থেকে আমরাই সাজেশন দিয়েছি, আমরাই মতামত দিয়েছিলাম যে এই সরকারে এই আন্দোলনের প্রতিনিধিত্ব থাকতে হবে, যেন আন্দোলনের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয়। কিন্তু এটা ঠিক যে আমরা 1 বছরে আসলে আমাদের সেই প্রত্যাশার পারদটা ধপাস করে 1 বছরে হিসাব মিলাতে গিয়ে মহাদিন নিচে পড়ে গেছে। যেই কারণে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি বলেন এবং সবচেয়ে এই আন্দোলনের যারা প্রাণ ভোমরা ছাত্র, যুবক, তরুণরা, তারা কিন্তু হতাশ হয়েছে যে পরিবর্তনটা তো খুব বেশি হয় নাই, কিন্তু আমরা তো চেয়েছি। কিছুদিন আগে একটা জুলাই ঘোষণাপত্র হয়েছে, সেখানে আপনারা দেখেছেন যে সেই ঘোষণাপত্র নিয়ে এখানে আরেকজন যে কবিতা আবৃত্তি করলো, আমাদের একজন নারী শিক্ষার্থী রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, ক্ষোভ নিয়েই বলছে যে আমি ক্ষোভ নিয়েই কবিতাটা আবৃত্তি করছি। যদিও এই ভোলাগঞ্জের সাদা পাথরের আক্ষেপের কষ্ট থেকে সে আপনার কবিতার আবৃত্তি করেছে। তো এই পট পরিবর্তনের পরে আমরা বাংলাদেশের ইতিহাসে এবং আমার মনে হয় অন্য অনেক দেশ কম্পেয়ার করলেও খুব কম এরকম ঘটনা পাওয়া যাবে যে বাম ডান রাজনৈতিক ডিভিশন থাকা সত্ত্বেও একটা সরকার এত পপুলারিটি পায়, এত সমর্থন পায়। কিন্তু দুঃখজনক, এরকমের জনসমর্থনের পরেও সবচেয়ে দুর্বলতম সরকারের পরিচয় দিয়েছে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট। কোনো গার্ডস দেখি নেই কাজে কর্মে। অনেকে বলছে ইনফর্মাল আলোচনা, উপদেষ্টারা, ভাই আপনারা সবল এবং দুর্বল গভর্নমেন্টের আপনারা একটু আমাদেরকে বুঝান তো। আপনারা দেখতে পাচ্ছেন না যে হ্যাঁ, পাথরের এখন আবার আপনারা শিক্ষিত তরুণ অনেকে আবার গালি দিয়েন না বা আমাকে নেগেটিভ ভাবে সমালোচনা করেন না। আমার কাছে ওইখানকার শ্রমিক এবং যেহেতু আমরা জাতীয় রাজনীতি করি, স্থানীয় পর্যায়ে অনেক নেতৃবৃন্দ এসেছিলেন, তারা যেটা বুঝিয়েছেন আমি সংক্ষেপে বলি। তারা বলছেন ভাই, আমরা যদি পাথরটা উত্তোলন না করি তাহলে পাথর পড়ে তো এইখানে এই পানির প্রবাহ বা এই পথটা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে সিলেটের বন্যারও একটা কারণ এইটা। সেকেন্ড হচ্ছে, আমরা যদি উত্তোলন না করি, ভারত ডিনামাইট পদ্ধতিতে ওখান থেকে এই সীমান্ত থেকে যে পাথরটা তুলে নিয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে অন্তত পাথর কোয়ারিগুলো লিজ দিয়ে একটা মানে পরিমাণের পাথর উত্তোলনের অনুমোদন দেওয়া হলে এটা পরিবেশের জন্য ড্যামেজ হবে না। তখন আমি রেজওয়ানার সাথে যেহেতু আমাদের আগে থেকে পরিচয়, আমি আপনাকে বলছি ভাই আপনি এই কথা বলবেন না, আপনি জানেন আমি এই বিষয়ে সত্য। আমি বলছি আমি ইলিগাল কিছু বলবো না, যদি ওনারা যে কনসার্নটা দিছে এটা বিবেচনায় কোনো অপরচুনিটি থাকে দেন ইউ ক্যান কনসিডার। জাস্ট তাকে, যেহেতু তারা গভর্নমেন্ট আছে, এটা বলেছিলাম। কিন্তু হায় হায়, কয়েকদিনের মধ্যে এই রকমের মরুভূমি বানাই দিছে, এইটা কল্পনারও আসলে মানে কল্পনাতীত, যে একেবারে সমস্ত পাথর। এবং কারা নিয়েছে? কাউকে ইজারা দেয় নাই, লিজ দেয় নাই, অনুমতি দেয় নাই। তাহলে ওইখানে এখন আর্মি আছে, আমাদের ফিল্ডে পুলিশ আছে, র্যাব আছে, বিভিন্ন ধরনের ফোর্সেস আছে। এমনকি আমাদের এই যে পরিবর্তনের নায়কেরা সব জায়গায়, ছাত্র, যুবক, তরুণরা, অনেকে মব বলছে, অনেকে প্রেশার গ্রুপ বলছে, তারা আছে। তারাও তো বাধা দিতে পারতো ভাই।